আমরা চলে যাই আপনার ঘটনা। আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি আলামিন, আমি এসেছি যাত্রাবাড়ি থেকে। ওকে, আপনার ঘটনা যেটা, এই ঘটনাটা কোথায় ঘটেছিল? এই ঘটনাটা গাইবান্ধায় ঘটেছে, আমাদের গ্রামের বাড়িতে। শুনি তো আপনার ঘটনাটা কি ঘটেছিল। তো প্রতি বছর আমাদের দ্বিতীয় সময় পরীক্ষার পর মাদ্রাসা ছুটি হয়। তো নিয়ম অনুসারে গত বছর আমাদের দ্বিতীয় সময় পরীক্ষার মাদ্রাসা ছুটি হয়েছে। তো বলে রাখি, আমার গ্রামের বাড়ি হচ্ছে গাইবান্ধা। তো অনেক দূরের পথ। দেরি না করে আমি বেরিয়ে পড়ি। তো যেটাতে আমার প্রায় 6-7 ঘন্টা লাগে। সন্ধ্যার পর বাসায় গিয়ে পৌঁছলাম। গরমের দিন ছিল, অনেক টায়ার্ড লাগছিল, তাই গোসল করে খেয়ে দিয়ে তো শুতে যাব। আমি একটু আমার বাড়ির বর্ণনাটা দিয়ে নিচ্ছি। আমাদের পূর্ব দিকে ছিল 2টা রুম, আর উত্তর দিকে ছিল 2টা রুম। আচ্ছা। আর 2টো রুমের মধ্যে উত্তর দিকের একটি রুম আমার মা আর নানি থাকতো, আর 3টা রুম ফাঁকাই থাকতো, আমরা গেলে থাকতাম আর কি। আচ্ছা, যাই হোক, তো আরেকটা কথা রাসেল ভাই, আজ থেকে 22 বছর আগে এই জিনরাই একটা কারণবশত তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমাদের ফ্যামিলিকে তারা কখনোই শান্তিতে থাকতে দেবে না। মানে আপনাদের ফ্যামিলিতে এগুলো চর্চা অনেক আগে থেকেই ছিল? জি জি জি। আচ্ছা। তো বিভিন্ন সময় আমাদের এই বাসায় বিভিন্ন রকম ঘটনা ঘটে। জি। তো এই ঘটনাগুলো বেশিরভাগ সময় ওই পূর্ব দিকের রুমেই বেশি ঘটতো। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া সেরে আমি মার পাশের রুমে, যেটা উত্তর দিকের রুমে থাকতে যাই। দেখি আর কি রুমটা একটু অগোছানো, আমার কাছে একটু ভালো লাগলো না আর কি। গ্রামে যেটা হয় কি ধানের বস্তা টস্তা রাখা, আমার কাছে ভালো লাগলো না। পরে আমি ওই পূর্ব দিকের রুমে শুতে যাচ্ছিলাম। তো মা আমাকে বললো যে আসলে তুই যে ওই রুমে শুতে যাচ্ছিস, তুই তো ভয় পাবি। এটা গিয়ে যেহেতু ওই রুমে বিভিন্ন সমস্যা হয়েছিল। আচ্ছা। পরে আমি বললাম যে আরে এখন বড় হয়ে গেছি, সমস্যা নেই, কি হবে দেখা যাবে এখন। তো আমি তারপর ওই রুমে যাই। আর আমি ওই রুমে যখনই থাকতাম, একা থাকি বা কাউকে নিয়ে থাকি, আমি সবসময় লাইট জ্বালিয়ে তারপরে ঘুমাইতাম, কারণ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি আমি ওই রুমে। তো সেদিনও ওইরকম লাইট জ্বালিয়ে তারপরে আমি আর কি ঘুমাইছি। তো রাত হবে প্রায় 1টা কি 1:30টা বাজে। অদ্ভুত একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে যায়। তো স্বপ্নটা ছিল এরকম, আমাদের বাসায় কেউ মারা গেছে। তো অনেক মানুষ, তো কে লাশটা কে এটা আমি বলতে পারবো না, আমি সেটা জানি না। তো লাশটাকে গোসল করানো শেষ হয়েছে, কাফনও পরানো শেষ হয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে রাসেল ভাই, লাশটাকে কবর দেওয়া হয়েছে একদম আমাদের যে থাকার ঘরের মধ্যে। তো ঘরটা ছিল কোনো ফার্নিচার নেই ঘরের মধ্যে, আমি স্বপ্নে যেটা দেখতেছি আর কি, কোনো ফার্নিচার ছিল না, পুরো রুম কাদা কাদা। আর ওই লাশটাকে ওই খাটিয়া সহ সবাই মিলে ধরে কাদার মধ্যে ঠাসা দিয়ে দাবাই দিচ্ছে আর কি, এভাবে কবরটা দিবে এরকম অবস্থা। তো মোটামুটি লাশটা ডুবে গেছে। তো এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে ওই কাদা মাখা কাফন পরা লাশটা ধীরে ধীরে বসলো। বসার পর আমি ছিলাম একদম লাশটার পায়ের কাছে। তো সে একটা হাত বুকের উপর রাখছে, আরেকটা হাত দ্বারা সে আমার হাতটা চাপে ধরে একটা টান দেয়। আমি একদম লাশের ওই মুখোমুখি হয়ে যায়, লাশের মুখে আমার মুখ একদম পাশাপাশি হয়ে যায়। পরে লাশটা আমার ওই স্বপ্নের মধ্যে বলতেছে যে অনেক কষ্ট আলামিন, অনেক কষ্ট। তো রাসেল ভাই, এটা দেখার সাথে সাথে আমি অত্যধিক ভয় পাই। আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমি যেটা দেখলাম, আসলে আমার সাথে অনেক ভৌতিক ব্যাপার হয়েছে, কিন্তু আমি ওই দিনের মতো কোনোদিন এত ভয় পাই নাই। তো লাইট তো জ্বালানি ছিল, লাইটের আলোতে আমি দেখলাম যে একটা অচেনা বৃদ্ধা মহিলা, এতটাই স্বাস্থ্যহীন ছিল যে শরীরে শুধু ওই হাড় আর চামড়া ছাড়া কিছুই ছিল না। আর একটা কাপড় পরা ছিল। তো কাপড়ের একটা আঁচল তার ওই এক কাঁধে ছিল, আর একটা কাঁধ ফাঁকা ছিল। তো বৃদ্ধাটা যেটা করলো, আমার একদম বিছানার সাইডেই সে মেঝেতে হাঁটু গেড়ে বসে,
বসে মশারির নিচ দিয়ে সে আমার দিকে হাত দুটো বাড়িয়ে দেয়, বাড়িয়ে দিয়ে এমন ভাবে তাকাই। এবং আপনি এটা স্বপ্নে দেখছেন না সত্যি? না না না, এটা বাস্তব, মানে আপনি একদম চোখের সামনে দেখছেন? জি, একদম চোখের সামনে দেখছি, এবং মানে স্বপ্নটা মানে ভাঙার পর এটা দেখতেছি আর কি আমি। আচ্ছা, স্বপ্ন দেখেছেন আর একটা লাশকে, হ্যাঁ, এবং এখন দেখেন একটা বৃদ্ধা মহিলাকে যে আপনার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। জি জি, ওকে, মানে এমন ভাবে তাকাচ্ছে মানে সে আমাকে ধরবে এমন একটা ব্যাপার। এটা দেখার সাথে সাথে আমি মানে খুবই ভয় পাই, আমার পুরো শরীরে একটা ঝাঁকি দিয়ে ওঠে। আর আমি তখন আর সহ্য করতে পারছিলাম না, আমি একটা জোরে চিৎকার দিই, কিন্তু আনফরচুনেটলি ওই চিৎকারটা আর কি আমার মা শুনতে পায়নি, কারণ মা দুইটা রুম মানে পরে ওনার রুম ছিল। তো মানে আমি চিৎকার দেওয়ার পরে আমি আর ওই বৃদ্ধাটাকে দেখতে পাইনি। পরে আমি ওইখানে আর এক সেকেন্ডে স্থির থাকতে পারছিলাম না, আমি তাড়াতাড়ি আমার মার রুমে চলে যাই। তারপরে মাকে ডাকাডাকি করার পর মা উঠে আমাকে আবার বকা দেয় যে আমি তো তোকে আগেই বলছিলাম যে তুই রুমে থাকিস না, তুই আবার থাকতে গেলি কেন। যাই হোক, তারপরে মা বলতেছে তো ঠিক আছে আমার পাশের রুমে শো। আচ্ছা, তা আমি বললাম যে মা আমার আজকের রাত অন্তপক্ষে আমি একা একদমই থাকতে পারবো না। তারপরে মা বললো যে ঠিক আছে তাহলে একজন ফ্লোরে থাকি আর একজন মানে খাটে থাকি। রাসেল ভাই, মানে আমি যে খাটে মানে আমি যে ফ্লোরে থাকবো, খাটের আমাদের এটা বক্স খাট ছিল না, তো খাটের নিচটাও আমার কাছে মানে মানে অন্ধকার ভয়ানক মনে হচ্ছিল। তো বাধ্য হয়ে মা ফ্লোরে শোয় আর আমি খাটে শুই। এরপর থেকে আমি কখনোই আর ওই রুমে একা থাকিনি, এখনো থাকি না। যদি বাসায় যাই তাহলে ওই মার পাশের রুমে থাকি, আর বেশি ভয় লাগলে আমার ওই পাশে বড় মামার বাড়িতে গিয়ে আমার মামাতো ভাই নিলয় ওর সঙ্গেই ঘুমাই। তো এটা ছিল আমার ঘটনা। তবে আমি যে বললাম যে জিনরা আর কি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমাদেরকে শান্তি থাকতে দিবে না, সেটা না আমরা পরে শুনবো, অসুবিধা নেই, কিন্তু বাট সেই জিনিসটা তো তারা মানে সেইটা তো ভঙ্গ করেছিল, তাই না? নাকি ভঙ্গ করেনি? এখনো পর্যন্ত আপনাদেরকে এখনো আমার মার এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় না? এখনো আমাদের মার সঙ্গে আমার সঙ্গে প্রায় সময় এই ঘটনাগুলো ঘটে আর কি। আচ্ছা, ওই বাসাতেই ঘটে? শুধু ওই বাসাতেই ঘটে। আচ্ছা, এবং কেন ঘটে এটা? কেন ঘটে মানে আমার দাদা কবিরাজ ছিল, তো কবিরাজ থাকাতে উনি না, কিন্তু ঘটনাগুলো ঘটে কেন? ওরা তো চুক্তি করেছিল যে এটা কোনোদিন করবে না। না, ওরা আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না, এটা বলেছিল। এটা আচ্ছা, এই জন্য হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, এবং সেই কারণেই এখনো পর্যন্ত সেই ঝামেলাটা বয়ে যাচ্ছেন আপনার, এবং এখান থেকে কি কোনো মুক্তির কোনো উপায় নাই নাকি? আমরা অনেক কবিরাজ দেখাইছিলাম, এবং এমনকি আমাদের রংপুরে একটা বাসা ছিল, মানে দাদা যে বাড়িতে থাকতো আর কি, ওই বাসায় আমরা থাকতাম। ওই বাসাটা আসলে এই কারণগুলোর কারণে, এই বিভিন্ন সমস্যার কারণে আমরা একদম অল্প দামে সেই রংপুরে মানে জি জি জি, তারপর আমরা গাইবান্ধায় চলে আসি। তারপরও এই জিনিসগুলো আর কি এখনো পর্যন্ত আপনাদের পেছন ছাড়েনি, এখনো পর্যন্ত আপনাদেরকে এরকম ডিস্টার্ব করছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী অতিথি এবং তার ঘটনা শুনি। আপনার নামটা প্রথমে একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় আমরা যাব। একটু প্লিজ আপনার নামটাকে শুনি। জি, আসসালামু আলাইকুম, আমি রিমন, আমি আসছি মতলব উত্তর থেকে, মতলব চাঁদপুর থেকে। তো আমি আমার ঘটনায় চলে যাই। এই যে আজ থেকে ঘটনাটা ঘটে প্রায় 2.5 বছর আগে। তো ঘটনাটা আমাদের এক আত্মীয়ের গ্রামে হয়। তো এই গ্রামে একটা এতিমখানা মাদ্রাসা ছিল। তো এতিমখানা মাদ্রাসায় আপনার যে বড় হুজুর ছিলেন, তো তিনি অনেক কিছু জানতেন, তার কাছে সবাই জানতেন যে ওনার কাছে জিন টিন ছিল, তো উনি জিন টিন দিয়ে কাজ করাতেন। তো ওনার একটা ছেলে ওই মাদ্রাসায় পড়াশোনা করতো, তো ওনার নাম ছিল আব্দুল্লাহ। তো ঘটনার দিন এশার নামাজ আজান হয়। তো এশার নামাজ আজান হওয়ার পর যে ওনারা যে এতিমখানায় পড়াশোনা করতেন, তো এতিমখানার পাশে মসজিদ ছিল। তো ওনারা এই এতিমখানা থেকে মসজিদে যাবে নামাজ পড়ার জন্য, তো সবাই উজু টুজু করে মসজিদে যায়। এক পর্যায়ে দেখা গেছে যে ওই হুজুরের ছেলে আব্দুল্লাহ আর একটা মাদ্রাসার স্টুডেন্ট তারা উজু করতে যায় আর কি। তো উজু করতে লেট হওয়াতে ওই মাদ্রাসার স্টুডেন্টটা বললো যে যেহেতু নামাজ শুরু হয়ে গেছে তো তুমি থাকো, আমি মসজিদে যাই। হ্যাঁ, তো ও উজু করতেছে, তো ওই স্টুডেন্টটা মসজিদে চলে যায়। যাওয়ার পর ওরা নামাজ পড়তেছে। তো নামাজ পড়া অবস্থায় সবাই একটা জিনিস ফলো করলো যে হুজুরের ছেলের বয়স ছিল 8-10 বছর এরকম, যে 8-10 বছর ছেলে হঠাৎ করে যদি কোনো নামাজ পড়তে পড়তে নোটিস করলো জিনিসটা, তাই তো? হ্যাঁ, যে 8-10 বছরের ছেলে যদি ভয়ঙ্কর কিছু দেখে হঠাৎ করে, যেরকম একটা আওয়াজ করে ভয়ে, ওরকম একটা আওয়াজ সবাই শুনতে পেল। তো ওনারা ভাবলো হয়তো বা আশেপাশে কোথাও থেকে এটা আসছে। ওনারা অত একটা কেয়ার না করে তারা নামাজ কমপ্লিট করে আবার এতিমখানায় যায়, মাদ্রাসা যেয়ে তারা আবার পড়াশোনা স্টার্ট করে। তো হুজুর এক পর্যায়ে যেটা দেখলো যে তার ছেলে ওখানে নেই, সবাই এখানে আছে, তার ছেলে ওখানে নেই। তখন উনি সবাইকে জিজ্ঞাসা করলো যে আব্দুল্লাহ কোথায়।
তখন ওই যে স্টুডেন্টটা ওর সাথে ছিল অজুখানায়, ও বললো যে যে হুজুর এরকম আমি আর ও একসাথে অজু করছিলাম, তো আমার অজু করা হয়ে গেছে, এজন্য আমি ওর রাইখাই মসজিদে চলে গেছি। ও অজু করতেছিল, তো লাস্ট ওর সাথে আমার ওই জায়গায় দেখা হয়। তো তিনি সবাই মিলে ওই অজুখানায় খোঁজ করে, ওখানে তাকে পেল না, মসজিদেও পেল না, আশেপাশে সবার মধ্যে একটা আতঙ্ক চলে আসছে যে কোথায় গেল। তো ওই মাদ্রাসা আশেপাশে মানে মোটামুটি একটু এদিকে বড় বড় পুকুর ছিল, তো সবাই পুকুর টুকুরে খোঁজ করলো যে পুকুরে গেছে কিনা। আশেপাশে যা ছিল সবাই আসছে, গ্রামের সবাই, যে এত রাত করে হুজুরের ছেলেটা মানে মিসিং হয়ে গেল, কি হইলো। তো সবাই খোঁজ করতেছে, তো এক পর্যায়ে দেখা গেল যে কোথাও হুজুরের ছেলেরা নাই। তো হুজুর তখন তাদের গ্রামের বাড়িতে ফোন দিছে যে এরকম ও কি বাড়িতে আসছে কিনা। তো তখন ওখানে বললো না, ওখানেও আসে নাই। তো এরকম করতে করতে যে হ্যাঁ সকাল হইলো, সকাল হওয়ার পর আশেপাশে সব গ্রামে খোঁজ করা হলো, অ্যালাউন্স করা হইলো যে এরকম হুজুরের ছেলে এশারের পর থেকে নিখোঁজ। তো সবার মধ্যে একটা ভয় কাজ করলো যে এটা কি, এশারের পর থেকে একটা ছেলে হারায় যাবে, এত খোঁজ নেওয়ার পরে কোথাও নাই। হ্যাঁ, তখন সবাই ভাবলো যে হয়তোবা এটা ও যেভাবে হারাইছে এটা আসলে অস্বাভাবিক একটা হারানো, তো এটা আসলে ওই পুলিশ তারপরে এই খোঁজ খবর নেওয়া হবে না, যে একটা হুজুরের সাথে তুমি আলাপ করো। তখন ওই বড় হুজুরটা পাশের গ্রামে একটা বড় হুজুর ছিল, ওনার সাথে গেছে যে এরকম আমার ছেলেটাকে আমি পাইতেছি না, দেখুন কি হয়েছে। তখন উনি বললো যে আপনার ছেলেকে একটা জিন নিয়ে গেছে, তো আপনি একটা কাজ করেন, আপনি হ্যাঁ জিনটা দেওয়া যাবে, আপনি ওয়েট করেন, 2-1 দিন ওয়েট করেন। তো তিনি তারপরও আরেকটা হুজুরের কাছে যান, ওই হুজুরটা সেম একই কথা বলেন যে জিন নিয়ে গেছে, দেওয়া যাবে। তো এরকম 1-2 দিন হয়ে গেল, তো কোথাও কোনো হুজুরের ছেলেটা নাই। আশেপাশে সব গ্রাম খোঁজ করা হয়, তারপরে যে হ্যাঁ খোঁজ করা, কিন্তু কোথাও হুজুরের আব্দুল্লাহকে কোনো খোঁজ খবর নাই। তো এক পর্যায়ে যেটা হয় আর কি, তো মাদ্রাসার স্টুডেন্টদের কিন্তু আসর নামাজের পরে ওদেরকে বল খেলার জন্য একটা সময় দেওয়া হয়। তো কেউ বল খেলে, কেউ হয়তো বা এদিক সেদিক যায়। তো এই অবস্থায় ওই যে মাঠের মধ্যে পাশে মাঠ ছিল, তো ওই মাঠের মধ্যে স্টুডেন্টরা বল খেলতেছে। তো একটা বল পাশে একটা অপরিষ্কার একটা পুকুর, যেখানে পুকুরটা ইউজ করা হয় না, ওই পুকুরটার মধ্যে বলটি গিয়ে পড়ে। তো একটা ছেলে বলটা আনার জন্য যায়, যাওয়ার পর দেখলো যে পুকুরটা পানি ছিল হাঁটু সমান, ওই পানির মধ্যে হুজুরের ছেলে লাশটা বেশি আছে। তো উনি সবাইকে গিয়ে এটা নোটিশ করলো যে এরকম আমি তো ওরে পাইছি, লাশটা ওই জায়গায় পানিতে ভেসে আছে। কিন্তু রাসেল ভাই একটা কথা হচ্ছে যে ওই জায়গায় কিন্তু যে আগের 2 দিন কিন্তু খোঁজা হয়েছে, কিন্তু ওই সময় লাশটা ওই জায়গায় ছিল না। তো সবাই গিয়ে লাশটা উঠানোর পর ওই সময় আসরের পর মাদ্রাসা আনা হয়। আনার পর যেটা দেখতে পেলো যে হুজুর ছেলের লাশের ঠোঁটগুলা নেই। তো সবার প্রশ্ন একটা যে আমরা তো এত খুঁজলাম, এই পুকুরটার মধ্যেও খুঁজলাম, আশেপাশে এত খোঁজাখুঁজি করলাম, লাশটা কোথা থেকে আসলো আর কিভাবে এই খুন হইলো। তো সবার মধ্যে একটা প্রশ্ন। এর মধ্যে পুলিশ চলে আসছে, পুলিশের কাছে আগেও নোটিশ করা হয়েছে, পুলিশ চলে আসছে, পুলিশ লাশ নিয়ে গেছে, পোস্টমর্টম করার পর লাশ দিয়ে গেছে। তো এই ঘটনাটা এই জন্য আসলে সবার বিশ্বাস করা উচিত, সবাই যদি এটা যে চায় যে এটা কতটুকু সত্য, এটা স্থানীয় যে স্থানীয় পত্রিকাটা নাম বলা দরকার নেই, কিন্তু স্থানীয় পত্রিকাটা আসলে এইভাবে যে হুজুরের ছেলে নিখোঁজ, 2 দিন পর তার লাশ উদ্ধার পাশে পুকুর থেকে। আচ্ছা, এরকম ছিল যে এটা বিশ্বাসযোগ্য, এই জন্য আমি বললাম যে মানুষ যাতে এটা বিশ্বাস করে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী ঘটনায় আমাদের নতুন একজন অতিথি আছেন এই মুহূর্তে, তার সাথে কথা বলবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসনার্স, আমি মুহিম, আমি এসেছি পান্থপথ থেকে। জি। আর বর্তমানে আমি স্টার ইউনিভার্সিটিতে আর কি পড়ালেখা করছি। তো আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা ঘটে আর কি আমার মেজনার মেয়ের সাথে, মানে আমার আর কি খালামণি। তো আমার খালামণির একটু জিনের দোষ ছিল, মাঝরাতে ভয় পাইতো। তো যখন ওরা মাস্টার্স পরীক্ষা, তো উনি জানলার পাশে বসে বসে পড়ছিল। তো হঠাৎ করে উনি আর কি নুপুরের আওয়াজ পায়। তো নুপুরের আওয়াজ পাওয়ার পর জানলা দিয়ে আর কি বাইরে চোখ চলে যায়। তো বাইরে দেখে যে 2টা পা, শুধু পা দেখা যাচ্ছে, মানে নুপুর পরে আর কি নাচতেছে। তো এটা দেখার পর খালামণি অনেক মানে ভয় পায়। তো খালামণি চিৎকার চেঁচামেচি করলে রুমে নানু চলে আসে। তারপরে এসে দেখে যে ওনারা কিছু দেখতে পান না। তো এরপরে কিছুদিন যায়, তো খালামণির বিয়ে হয়ে গেছে, 5 বছরের মতো হবে। তো বিয়ের পরে খালামণির সাথে একটা মানে ভয়ানক ঘটনা ঘটে এবং ওটা আর কি কন্টিনিউ চলতে থাকে। তো আসলে একদিনের ঘটনা, আমার খালামণি আর কি অসুস্থ ছিল খুবই। তো খাটে শুয়েছিল, তো নানি আর কি বাইরে গেছিল কিছু ফলমূল কিনে আনার জন্য।
তো দরজাটা খোলা রেখে গেছিল, নানি দরজাটা আটকাতে বলছিল, তো খালামণি আর কি দরজাটা আটকায় নেয় আর কি, মানে কষ্ট হচ্ছিল যেন খাটে শুয়েছিল। তো ঠিক সেই সময় খালামণি আর কি ওই নূপুরের আওয়াজটা পায়। তো বাসায় কেউ ছিল না, জানলা লাগানো ছিল, তো দেখে যে দরজা দিয়ে আর কি আওয়াজটা আসতেছে। তো খালামণি দরজার দিকে তাকায়, তখন দেখে যে একটা মেয়ে ঘোমটা দেওয়া, বিয়ের শাড়ি পরা একটা বউ রুমে ঢুকে, মানে মুখ দেখা যাচ্ছিল না, ঘোমটা দেওয়া ছিল। তো কিছু ফলমূল থাকে ওই মেয়েটার হাতে, বউটার হাতে। আরেক হাতে ছিল একটা দা, এটা খুব আশ্চর্যজনক একটা বিষয়। আরেক হাতে ছিল একটা দা। তো খালামণি পাশে এসে বসে, মেয়েটা কিছুক্ষণ বসে কিছুক্ষণ থাকার পর মানে সে চলে যায় আর কি। তো খালামণি আর কি খুব ভয় পায় ওই সময়টায়, আর অসুস্থ থাকার কারণে ওরকম চিৎকার চেঁচামেচি করার শক্তিও ছিল না খালামণির। তো পরে আর কি যখন নানু বাসায় আসে, সবাইকে খালামণি ঘটনাটা খুলে বলে। তো খালামণিকে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর বলেছে যে একটু খালামণির পেছনে একটা মানে জিন আছে, ভালো জিন, সে কোনো ক্ষতি করবে না খালামণি, কিন্তু যদি আর কি মানে টানোর চেষ্টা করা হয় তাহলে আর কি মানে প্রবলেম হবে। তো এরপরে থেকে খালামণির মাঝরাতে ঘুম ভেঙে যাইতো যখন নুপুরের আওয়াজ পাইতো, এবং জানলা যদি খোলা থাকতো তাহলে দেখতো যে জানলা দিয়ে আর কি ওই ঘুমটা দেওয়া বউটা খালামণিকে দেখতেছে, আর এক হাত দিয়ে দাটা উঁচু করে দেখাইতো। আর যখন জানলা লাগানো থাকতো তো দরজায় ওই বউটা নক করতো এসে, যদি খালামণি দরজা খুলতো তাহলে বউটাকে দেখতে পাইতো, ঘুমটা দেওয়া থাকতো, মুখটা দেখা যাইতো না। আর যদি অন্য কেউ দরজা খুলতো তাহলে মানে কিছুই দেখতে পাইতো না। তো এভাবে মাসখানেক যাওয়ার পর খালামণি আর কি মানসিক মানে একটা সমস্যায় পড়ে, মানে এটা বারবার কন্টিনিউ চলার কারণে খালামণি একটা ভয়, মানে অন্যরকম একটা মানে মনের ভিতরে একটা ভয় থেকে হ্যাঁ, যায় তার। একটা মানে সমস্যার মধ্যে পড়ে, প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তো প্রায় মাসখানেক পরে ওই জিনরূপী বউটা আর কি আসা বন্ধ করে দেয় এক সময়। তো ওর পর থেকে আর কি আসে না, তো সমস্যা হয় না। এই ছিল আর কি মানে আপনার ঘটনা। জি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তার কাছে আমরা আরো একটা ঘটনা শুনবো। আপনার নামটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আপনাদের কাছে আমরা দুইটা ঘটনা শুনেছিলাম, সেকেন্ড ঘটনা দিয়ে আমরা শুরু করি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সাইফুল ইসলাম শ্রাবণ। আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার জব রিলেটেড। আমার চাকরির ক্ষেত্রে আমাকে একটা বারবার খুলনা যাওয়া আসা করা লাগতো। সেখানে আমি গিয়ে একটা হোটেলে থাকতাম সব সময়, কিন্তু যার কাছে আমার যাওয়া লাগতো সেখানে উনি একদিন আমাকে বললো যে ভাইয়া আপনি হোটেলে থাকবেন কেন, চলেন আমার সাথে আমার বাসায় চলেন। ঠিক যে কথা সেই কাজ, আমি ওনার সাথে ওনার বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে উনি ওনার সাথে কোনো একটা টপিকস নিয়ে কথা বলতে বলতে একটা সময় কোমায় যাওয়ার একটা কথা আসে। দেন উনি আমাকে বললো যে ওনার একজন কাজিন, খুব কাছের একজন কাজিন, উনি দীর্ঘ অনেক বছর কোমায় ছিলেন। তা আমি ওনার কাছে একটু কিউরিওসিটি নিয়ে বললাম, ভাইয়া কি হয়েছিল, কেন উনি কোমায় গিয়েছিলেন। আমি অনেকবার বললাম, উনি খুব বলতে চাচ্ছিলেন ঘটনাটা। আমার খুব রিকোয়েস্ট করার কারণে উনি ঘটনাটা আমার কাছে মানে বলার জন্য এগ্রি হয়। একটা সময় উনি বলে ওনার ওই কাজিন যে বাসায় ঘুমাতেন রাতে, ওনারা 3 ভাই একসাথে ঘুমাতেন। ওনারা মানে উনি আর ওনার মেজো ভাই খাটে ঘুমাতেন, আর ফ্লোরিং করে ওনার ছোট ভাই ঘুমাতেন। দেন একদিন উনি রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উনি যেটা দেখতে পান সেটা উনি কখনোই কল্পনা করেননি। যেটা হচ্ছে উনি দেখতে পান ওনার মেজো ভাই ঠিক সেম ভাবে ওনার ছোট ভাইয়ের পাশে শুয়ে আছেন। কিন্তু আমরা স্বাভাবিক মানুষের কালারটা যেরকম হয়, ওনার ভাইয়ের কালারটা ঠিক সেরকম ছিল না। যেটা হচ্ছে পানিতে পড়ে মানুষ মারা গেলে যে কালারটা হয়, একটু উজ্জ্বল কালার হয়ে যায় মানুষের কালারের মধ্যে, ঠিক ওই কালারটা। উনি এটা দেখে আশ্চর্য হয়ে যান, উনি চিৎকার করে সবাইকে ডাক দেন। লোকজন সবাই আসে, এসে দেখে কেউ নেই। সবাই ওনাকে সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে দেয়। উনি ঠিকঠাক পরদিন ওনার ঠিকঠাক যাচ্ছে। পরদিন ঠিক একই সময় ওনার সেম ভাবে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি যেটা দেখেন সেটা হয়তো দেখার জন্য কোনোদিনও প্রিপারেশন ছিল না ওনার। উনি দেখে যে ওনার সেই ছোট ভাইয়ের পাশে শুয়ে আছেন ওনারই একজন কপি, একদম উনি শুয়ে আছেন লাশ হয়ে, ঠিক সেম ভাবে পানিতে পড়ে মারা যাওয়ার মতো সাদা বর্ণের একটা লাশ, ওনারই লাশ উনি নিজেই দেখতে পান। এটা দেখে উনি আবারও চিৎকার করে ওঠেন। চিৎকার করে সবাই আসলে ঠিক ওই দিনের মতোই ওনাকে সবাই সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেন। কিন্তু আজকের ব্যাপারটা ওনার একটু ভিন্ন ছিল। যেটা হচ্ছে ওনার সাথে সাথে জ্বর উঠে যায়। অনেক ট্রিটমেন্ট করার চেষ্টা করা হয় জ্বর কমানোর জন্য, কিন্তু কোনোভাবে ওনার জ্বর কমতে ছিল না। সেই জ্বরে থাকা অবস্থায় সেই লোকটির
কোমায় চলে যান একটা সময়। রাসেল ভাই, এই ছিল আমার এই ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমাদের আরো একজন অতিথি এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন, তার কাছে চলে যাচ্ছি আমরা। তার কাছে আমরা একটা ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শুভ্রা, আমি এসেছি আজিমপুর থেকে, আজিমপুর কলোনি থেকে। থ্যাঙ্কস ভাইয়া আমাকে আসলে কাহিনীটা বলতে দেওয়ার জন্য। আমি একটু সংক্ষিপ্ত করে বলছি। ঘটনাটা আসলে আমার এক ভাইয়ার। সে ভাইয়া তো রিসার্চ ফার্মে জব করে, তো ওনাকে ফিল্ডে যেতে হয়, ফিল্ডের কাহিনী টাহিনী ওনার কিছু আছে। তো ওনার একটা কাহিনী আমার সাথে উনি শেয়ার করেছিল, খুব ভয়ানক একটা কাহিনী আমার কাছে মনে হয়েছে। সে কাহিনীটা আমি ভাইয়ের নামটা একটু বলি। ভাইয়ের নামটা হচ্ছে হামিদ হোসেন। তো ভাইয়া যেটা বললো আমি সেভাবেই বলছি। উনি সিলেট একবার গিয়েছিল রিসার্চের কাজে। তো ওনার কাজ শেষ হয়ে যায় রাত 10টার নাগাদ। রাত 10টার দিকে যখন তার কাজ শেষ হয়ে যায়, তিনি চিন্তা করেন যে আমি এখন আবার হোটেলে থাকবো, তার চেয়ে রাতে জার্নিটা করে সকালবেলা বাসে চলে যাই, বাসায় গিয়ে রেস্ট নেই। তো যথারীতি উনি 11টার দিকে পৌঁছলেন। পৌঁছে 12টার দিকে গাড়ি ছাড়লো। সে গাড়িতে উঠে ঘুম ভাব হয়ে ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে ওনার কাছে প্রায় 1-1.5 ঘন্টা পরে উনি হুট করে জেগে যায়। জেগে যাওয়ার পরে আশেপাশে তাকিয়ে দেখে বাসে কোনো মানুষ নেই, মানে পুরো ভর্তি বাস, অথচ উনি জেগে দেখে যে কোনো মানুষ নেই, কোনো প্যাসেঞ্জারই নেই। দেন সে উঠে চিন্তা করে যে বাসে প্যাসেঞ্জার নেই, কোনো সমস্যা হলো কিনা বা কোনো গাড়ি নষ্ট হয়ে গেল কিনা। তো ঘুম থেকে জেগে সে যখন এটা দেখে, সামনে যায়, সামনে গিয়ে দেখে যে কোনো হেল্পারও নেই, ড্রাইভারও নেই, অথচ গাড়ি কিন্তু চলছে, গাড়ি রানিং চলছে। এমন সময় সে এটা যখন নোটিস করে তখন খুব ভয় পেয়ে যায় যে এটা কিভাবে সম্ভব, তাহলে কি গাড়ি ব্রেক ফেল করলো। সে অনেক সাহসী, তো সে এটা চিন্তাই করতে পারছে না যে আসলে প্যারানর্মাল কিছু হচ্ছে তার সাথে। তো সে কি করলো, তখন ওই মুহূর্তে যখন দেখছে যে না গাড়ি ঠিকভাবেই চলছে, গাড়ি কোনো ব্রেক ফেলও করছে না, বা গাড়ি হর্ন দিচ্ছে, আবার সামনে দিয়ে কোনো গাড়ি আসলে সেটা সাইড দিচ্ছে, ঠিকভাবে চলছে গাড়ি। তো সে ওটা সামনে গিয়ে দেখে আবার পিছনে চলে আসে, ওনার সিটে চলে আসে। সিটে এসে বসতে না বসতে দেখে যে ওনার পাশে যে লোকটা ছিল সেই লোকটা ঠিকই আছে। আচ্ছা। সেই লোকটা বসার পরে উনি আর কি চিন্তা করে যে এত মানুষ, প্যাসেঞ্জার আর কেউ নেই, উনি একা। তো উনি ওনার দিকে তাকালো, তাকানোর পরে ওই লোকটা এমন ভাবে ওনার দিকে অ্যাটিটিউড করলো, বা এমন ভাবে তাকালো, এমন ভাবে হাসলো, মনে হয় এটা সবসময় হয়, মানে এটা একটা খুব নর্মাল একটা বিষয়, এরকম মনে হচ্ছিল। দেন সে কিছু বলার আগে ওই লোকটা জিজ্ঞেস করে, বলতেছে যে ভাই কি ভয় পাইছেন? তখন উনি চিন্তা করে যে কি বলবো এখন, এটা আমার কি বলার আছে, আমি কি বলবো। তারপর সাহস করে জিজ্ঞেস করে যে আচ্ছা ভাইয়া, প্যাসেঞ্জার আর সব প্যাসেঞ্জার কোথায়, আর মানুষগুলো কোথায়? পরে বলে এখান থেকে জাস্ট 5 মাইল যাওয়ার পরে সব বুঝতে পারবেন। তো উনি ওই একটা এক্সাইটমেন্ট কাজ করে ওনার, যে 5 মাইল পরে গিয়ে জানতে পারবো আমি, মানে ওনার ঘুম ভাব ধরেও না, প্লাস উনি জেগে থাকে যে দেখতে পারবো যখন, তখন একটু ওয়েট করি। জিনিসটা এখনো তার কাছে ক্লিয়ার হচ্ছে না, যেহেতু এখনো ড্রাইভার নেই, কোনো হেল্পার নেই, তারপর গাড়ি চলছে। দেন 5 মাইল যাওয়ার পরে সে দেখে যে ওটা তো চারপাশে পাহাড়, গাছপালা ছিল, অন্ধকারও ছিল মোটামুটি। তো চারপাশে তাকিয়ে দেখে যে গাছগুলো ছিল, সেই গাছগুলোর মধ্যে ওই প্যাসেঞ্জার গুলো সব ঝুলছে, অনেকটা ফাঁস দেওয়ার মতো। মানুষ ফাঁসি দিলে যেরকম অবস্থা থাকে সেরকম ভাবে সারা শরীর এরকম সাদা হয়ে আছে, চোখ বড় বড় হয়ে আছে, জিভ বের করে আছে। এই চারপাশ দিয়ে দুপাশ দিয়েই যে গাছগুলো আছে সেই গাছগুলোতে মানুষ ঝুলছে, এবং রশিতেই ঝুলছে প্যাসেঞ্জার গুলো। তখন সে ওটা দেখে চিন্তা করে যে আমি এটা কি দেখছি। আর এসব জিনিস কিন্তু মানুষ নোটিস করে নর্মালি কয়েক সেকেন্ড, কিন্তু উনি যেটা আমাকে বললো যে শুভ্রা, আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট এটা জিনিসটা আমি দেখছি, গাড়ি চলছে আর আমি পাশ থেকে দেখছি। আমি তখন যে কি বলবো বা কি করবো, আমার পাশের লোকটাকে আমি কি বলবো আমি সেটাও বুঝতে পারছি না। আমি দেখলাম, দেখার পর দেখতে দেখতে আমি এই যে চোখ বন্ধ করলাম, চোখ বন্ধ করে আমার সারা জীবন আমি যত সূরা জানি সব সূরা পড়া শুরু করলাম, সূরা পড়লাম, আল্লাহর নাম নিলাম, চোখ বন্ধ করতে করতে। এখন মাঝখানে একবার আমি তাকাবো যে সেই সাহসটা আমি পাচ্ছিলাম না, তারপরে যাই হোক সাহস করে তাকালাম। তাকানোর পর আমি বুঝতে পারছি না যে আমি তাকিয়ে আছি না চোখ বন্ধ করে আছি। তার কারণ হচ্ছে আমি যখন তাকালাম আমি বুঝতে পারছি যে গাড়ি চলতেছে, আমি গাড়ির ভিতরে বসে আছি, কিন্তু আমি তাকানোর পরে কোনো আলো দেখলাম না, গাড়ির ভিতরে কোনো আলো নেই, গাড়ির বাইরে যে সামনে লাইট থাকে, পেছনে লাইট থাকে, তার সেখানেও কোনো আলো নেই। একদম খুব দূর দূরান্ত থেকে একদম সোডিয়াম লাইট গুলো 2-1টা দেখা যাচ্ছে, আর কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা। দেন আমি আবারও
চোখ বন্ধ করে আবারও সূরা পড়তে শুরু করলাম, দেখি যে আস্তে আস্তে মানুষের কথা টথা শোনা যাচ্ছে, মানুষের কথা টথা আস্তে আস্তে মানে দুই একটা কথা শোনা যাচ্ছে। হুট করে একটা মানে হোটেল, আমি হোটেলের নামও বলছি না, গাড়ির নামও আমি বললাম না, তো হোটেলের সামনে নামানোর পরে আজান দিল ফজরের, দেন সবাই মিলে নামলো, নেমে কয়েকজন নামাজ পড়লো, সেও নামাজ পড়লো। এখন নামাজ পড়ার পরে তার কাছে জিনিসটা মনে হচ্ছে যে আমি আসলে এতক্ষণ যাদেরকে দেখলাম তারা তো আমার সাথেই আছে, আবার তারা কয়েকজন আমার সাথে নামাজও পড়ছে, তাহলে আমি কি দেখলাম? এটা কি স্বপ্ন নাকি বাস্তব? তারপর সে বাসে উঠে দু একজনের সাথে কথা বলে যে ভাই গাড়ি কি কোথাও থামছিল, আপনার কোথাও নামছিলেন? বলে না, গাড়ি তো এখানে থামলো। তো তখন সে যাই হোক ওখান থেকে নামাজ পড়ে আবার রওনা দেয়, 6টার দিকে সে পৌঁছায় ঢাকায়। ঢাকায় এসে পরে সবাই নামে নর্মালি। ওনার সাথে যে লোকটা ছিল সেই লোকটা শুধু একটা কথাই বলে যে আজকে সাথে ছিলাম বলে রক্ষা পেয়েছেন। তো এই কথাটা যখন বলে তখন সে আবার চিন্তা করে কি ব্যাপার, এই লোকটা এই কথা কেন বললো? এই কথাটা বলে লোকটা যে শুরু করে হাঁটা, উনিও জাস্ট ওনার পিছন পিছন হাঁটা শুরু করে, কিন্তু অলিতে গলিতে যাই হোক হয়তো আর খুঁজে পায় না। ভাইয়া এখনো পর্যন্ত ট্রাভেল করে এবং যদি সিলেটের কোনো ট্রাভেল পায় সে কখনো সেটা মিস করে না, এবং ওই বাসে ট্রাভেল করে এবং চেষ্টা করে রাতের বেলায় জার্নিটা করতে, কারণ সে এখনো পর্যন্ত কাহিনীটা জানতে চায়, কারণটা জানতে চায় যে আমার সাথে কি হলো এটা, এবং এটা কি আসলেও হয়েছে আদৌ। তো এই হচ্ছে ব্যাপার। উনি এখনো পর্যন্ত বিয়ে করেনি, আনম্যারিড, তো যার কারণে হয় কি উনি ওনার বাসায়ও কিছু জিনিস নোটিস করে, যেমন উনি তো একা থাকে একটা ফ্ল্যাটে, দেখা যায় যে হয়তো বা শুয়ে আছে, মনে হচ্ছে এটা অবশ্য ভূতের ফিল্মের আগেও হয়তো অনেকে বলেছে, বাট উনি ওই জিনিসটা নোটিস করে যে শুয়ে আছে, তার পাশে হয়তো কাউকে মনে হচ্ছে যে সাদা কাপড় পরে শুয়ে আছে, এবং সে হাত দিলে ধরতেও পারে সেটা। আচ্ছা, মজার বিষয় হচ্ছে ওর মানে যখন ফার্স্ট টাইম উনি এটা নোটিস করেছে, ওনার সাথে একটা বালিশ ছিল, সে বালিশও সে ইউজ করে না, কোনো কোল বালিশও ইউজ করে না, তারপরে উনি এটা পায়। আবার পায় যে হয়তো চেয়ারটা নেড়ে ওনার পাশে কেউ বসে আছে, ওনাকে দেখছে। উনি যখনই হয়তো তাকালো বা ভালোভাবে দেখছে, দেখা যাচ্ছে যে ওই একটা ছেলে মানুষের মতো টাইপের কেউ একজন বসে আছে ওনার পাশে, উনি কথা বলার মতো সাহস পায় না। তো এটা ব্যাপারটা অনেক সময় হয় কি বোবায় ধরার মতো একটা ব্যাপার অনেকে মনে করে, কিন্তু উনি বললো যে আমি দেখতে পাচ্ছি, আমি স্বপ্নে বা চোখ বন্ধ করে দেখছি এমন না, আমি দেখতে পাচ্ছি যে সে আমার সামনে চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলারও আমার সাহস নেই, আমি কিছু বলতেও পারি না, আবার অনেক কিছু ধরতে পারি না। ওকে, তো এই ছিল ওনার কাহিনী। নর্মালি উনি সবকিছু এখনো নোটিস করে মাঝে মধ্যে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও চলে আসলাম আপনাদের মাঝে। আমাদের আজকের গল্প শোনাবেন, আমাদের কয়েকটি ইমেল পড়া হবে। আমি আশা করছি সম্পূর্ণ এপিসোড জুড়ে আপনাদের ভালোই লাগবে। তাই যারা যারা এখন পর্যন্ত আমাদের এই এপিসোডটি প্লে করেছেন, আশা করব শেষ পর্যন্ত সাথেই থাকবেন। গল্পটি লিখছেন মোহাম্মদ রহিম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জ থেকে। তিনি যেভাবে লিখছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। একটি 5 বছর আগের ঘটনা। তখন আমি ক্লাস 7-এ পড়তাম। গ্রীষ্মকালীন ছুটি পেয়ে আমি সুযোগ পেলেই আমার ছোট ফুপুর বাড়িতে বেড়াতে যেতাম। শহরে থাকতাম বলে ফুপুর বাড়ির গ্রাম্য পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগতো। প্রথম দিন আমার ভালোই কাটলো। সমস্যা শুরু হলো পরের দিন থেকে। রাতে খেয়ে আমি শুয়ে পড়েছি, তখন শুনতে পেলাম আমি যেই রুমে ছিলাম তার বাহিরে একটা নূপুর পরে পায়চারি করছে কেউ যেন। আমার কাছে মনে হলো যে হয়তো আমার রুমের পাশেই এই কেউ একজন নূপুর পায়ে দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু প্রথমে মনে হলো যে এটা আমার মনের ভুল, এত রাতে কে এরকমটা করবে। কিন্তু যখন দেখলাম শব্দটা বদ্ধ হচ্ছে না, তখন একটু ভয় পেয়ে গেলাম। ভয়ে আসলে কি করব বুঝতে পারলাম না। অবশেষে আমি আমার ফুপুকে ডেকে তুলে সব কিছু বললাম। ফুপু আমার রুমে আসার পর আমিও ওই শব্দটা আর শুনতে পাচ্ছিলাম, কিন্তু ফুপুকে জিজ্ঞেস করলাম উনি শুনতে পাচ্ছেন কিনা। ফুপু বললেন তিনি কিছুই শুনতে পায়নি। তিনি আরো বললেন যে আমি হয়তো ঝিঝি পোকার ডাককে নুপুরের শব্দ মতো শুনতে পাচ্ছি, এটা মূলত ঝিঝি পোকার ডাক, এমনটি বলল আমাকে ফুপু। কিন্তু আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে আমার কানে
কেন বারবার নূপুরের শব্দ আসতেছিল, কিন্তু ফুপু আমাকে বুঝিয়ে চলে গেলেন আর আমিও ভুল শুনেছি ভেবে ঘুমিয়ে পড়লাম। রাতটা আর আমি রাতে কোনো রকম শব্দ পাইনি এবং এভাবেই আমার দ্বিতীয় রাতটা কেটে গেল। পরের দিনেও আমার কাছে ভালোই লাগতেছিল, কিন্তু সন্ধ্যা হতে না হতে আমি ওই শব্দটা আবার শুনতে পেলাম। তাই আমি ফুপুকে বললাম আমি তার সাথে ঘুমাবো। ফুপুদের বিছানার পাশেই জানালা ছিল, গরমের দিন বলে জানালা খুলেই ঘুমাতে গেলেন সবাই। রাত কটা হবে আমি ঠিক তখন জানি না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। শুনতে পেলাম বাহিরে কেউ উঠোন ঝাড়ু দিচ্ছে, একই সাথে নূপুরের শব্দটাও পাচ্ছিলাম। ভাবলাম সকাল হয়ে গেছে, হয়তো ফুপুরা ডিম লাইট জ্বালিয়ে ঘুমাতেন। ডিম লাইটের আলোতে পায়ের দিকে ঘড়িটা দেখা যাচ্ছিল না। দেখলাম তখন ঠিক রাত 3টা বাজে। আমি এটা দেখার পর অনেকটা ভয়ে আতঙ্কিত হয়ে উঠলাম, কারণ রাত 3টা বাজে এমন সময় কে উঠান ঝাড়ু দিচ্ছে আবার নূপুর পায়ে দিয়ে। বিষয়টা আমার কাছে অনেক বেশি মানে অদ্ভুত লাগলো এবং আমি আসলে ফুপুকে ডাকতেই যাব, তারপরে মনে হলো যে আসলে ফুপুকে না ডাকিয়ে আমি আসলে বাইরে গিয়ে দেখি শব্দটা কি বা আসলে এটা কি চলছে। তো আমি ফুপুকে না জাগিয়ে জানালা দিয়ে ধীরে ধীরে বাহিরে তাকালাম। দেখলাম একজন সাদা শাড়ি পরা মহিলা উঠোন ঝাড়ু দিচ্ছে। মাথায় কাপড় দেওয়া ছিল, তাই মুখ দেখতে পারিনি প্রথমে। মহিলার পায়ে নূপুর পরা ছিল। হঠাৎ মহিলাটা আমার দিকে জল করে তাকালো। মহিলার মুখ দেখে ভয়ে একটা শীতল স্রোত বয়ে গেল আমার পুরো শরীর জুড়ে। মহিলার সম্পূর্ণ মুখে ঝলসানো ছিল, কিরকোঠায় কোনো চোখ ছিল না। মহিলাটি আমাকে দেখে হাসতে লাগলো। মহিলার হাসি দেখে ভয়ে চিৎকার করে আমি অজ্ঞান হয়ে পড়লাম। জ্ঞান ফিরে পাওয়ার পরে জানতে পারলাম আমি 4 দিন ধরে মানে এভাবেই অসুস্থ অবস্থায় ছিলাম। ফুপু মসজিদের একজন হুজুরকে বাসায় নিয়ে এসেছিলেন সেই দিন সকালেই। হুজুর নাকি বলেছিলেন ফুপুদের বাসার পাশে যে বাঁশঝাড় ছিল ওইখানে খারাপ জিন আছে, ওই জিন আমাকে ভালো লেগেছে তাই আমাকে নিয়ে যেতে চাইছে। তারপর হুজুর আমাকে একটা তাবিজ দিয়েছিলেন এবং ফুপুকে বলেছিলেন যেন কোনোদিনও তাবিজ না খোলা হয়, তাহলে অনেক সমস্যা হতে পারে। এবং পরবর্তী সময় আসলে এটা নিয়ে আমার পরিবার সহ ফুপু অনেক বেশি টেনশনে ভুগতেছিলেন এবং পরবর্তী সময় আমি আসলে ফুপুর বাড়িতে আর কোনো রকম অপেক্ষা না করে সাথে সাথে আমি বাড়িতে চলে আসি। এবং বাড়িতে চলে আসার পর আমি আসলে এমন একটা অবস্থা আমার হয়েছে, আমি ঘুমাতে গেলেই ভয় পাওয়া শুরু করে দেই। মানে আমার মনে হচ্ছিল যে আমি ঘুমাতে গেলে আবারও সেই নূপুরের শব্দ, আবারও সেই সাদা মানে মহিলা, এরকম চিন্তা ভাবনায় কাটতে থাকে আমার রাত। কিন্তু মানে তারপর আমি এরকম চিন্তা করতে করতে যখন হঠাৎ করে ঘুমিয়ে যাই, ঘুমার পরে আমি আসলে কোনো শব্দ শুনতে পাই না, কারণ তাবিজটা আমার সাথেই থাকে এবং আমি সব সময় তাবিজটাকে আমার সাথে রাখার চেষ্টা করি এবং পরবর্তী সময় তাবিজটা আমি আমার হাতে বেঁধে রাখি যেন সেটা কোনোভাবে হারিয়ে না যায়। তারপর আসলে আমি আবারও সেই হুজুরের কাছে একদিন যাই, গিয়ে আসলে তাকে আমি আমার সবকিছু বলি। পরবর্তী সময় আসলে হুজুর আরো কিছু ঝাড়ফুঁক করে এবং কি একটা আয়না দেখে আসলে বলে যে হুজুর আমাকে বলে যে ওই জিনটা আমার পিছু ছেড়ে দিয়েছে এবং পরবর্তী সময় থেকে আমি যতদিন বা এখন পর্যন্ত আসলে রাসেল ভাই আমি সেই যে তাবিজটা আছে সেই তাবিজটা আমার নিজের কাছে বহন করে আসতেছি। তো দর্শক, আসলে আমাদের আজকের যে গল্পটি ছিল, গল্পটি কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। গল্পটির মধ্যে কিছু কারেকশন করেছি আমি নিজের থেকে বলেছি। আশা করছি সম্পূর্ণ গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। পুরো সময় জুড়ে আমাদের সঙ্গে অনেক বেশি এনজয় করেছেন। তো দর্শক, এপিসোডটি কিন্তু এখানেই শেষ করব। তার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি কেউ নতুন আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর গল্প আপলোড করি আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।